পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পাদপদে প্রণাম জানিয়ে, রাধা গোবিন্দের আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, বাবা লোকনাথ ও অন্যান্য গ্রাম্য দেবদেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষকে স্মরণ করে উপস্থিত নাট্যকর্মী ও আগত সুধী যাত্রামতী দর্শকবৃন্দকে শ্রী চন্দ্রপুর উদয়ন সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এই মুহূর্তের পালা প্রযোজনা গোধূলি লগ্নে সিঁদুর চুরি। রচনা কিংবদন্তি পালাকার মঞ্জিল ব্যানার্জি, সম্পাদনা বিশ্বনাথ ঘোষ, নাট্য নির্দেশনায় বিশ্বনাথ ঘোষ ও জগন্নাথ মণ্ডল, দল ম্যানেজার সৌরভ দে, কোষাধ্যক্ষ রাখো হরি আখুলি। আলো ধ্বনীয় রূপসজ্জা মা লক্ষ্মী সাজঘর বুদ্বুদ, সুর নেপথ্য কণ্ঠ গৌতম সিংহ, আবহ সঙ্গীত মাস্টার তরুণ দত্ত, পিরু দাস, কল্যাণ বাদ্যকর মাস্টার পিন্টু, লোটন ও সম্প্রদায়। পরিবেশনায় শ্রীচন্দ্রপুর উদয়ন নাট্য সংস্থার কলাকুশলীবৃন্দ, সহযোগিতায় শ্রীচন্দ্রপুর সকল গ্রামবাসীবৃন্দ ও উদয়ন সংঘের সদস্য ও সদস্যবৃন্দ। শুরু করছি আপনাদের সকলের সহযোগিতা ও আশীর্বাদ মাথায় নিয়ে এই মুহূর্তের পালা প্রযোজনা। সত্য হেরে গেল মিথ্যের মহামারী, নিয়তির খেলা হয়ে গেল গোধূলি লগ্নে সিঁদুর চুরি, গোধূলি লগ্নে সিঁদুর চুরি। সত্য হেরে গেল মিথ্যের মহামারী, নিয়তির খেলা হয়ে গেল গোধূলি লগ্নে সিঁদুর চুরি, গোধূলি লগ্নে সিঁদুর চুরি, গোধূলি লগ্নে সিঁদুর চুরি। ঘরে গিয়ে দেখে তোর বেটা এসে একেবারে লন্ডভন্ড করে দিয়ে সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে। এমনকি ওই ঠাকুরের আসনে সোনার কৌটো, সিঁদুর কৌটো পর্যন্ত পাচ্ছেনি। বলিস কি রে, গোধূলি লগ্নে সিঁদুর চুরি? এ তো অলক্ষণ, অলক্ষণ, ঘোর অলক্ষণ। অলক্ষণ বলে অলক্ষণ, ওই বারুচ্ছে কিনে তো শুধু গোপাল চাকরে কাঁদছে। যাই বলিস, বলি গ্রামের লোকজন তো আশেপাশেই ছিল, রাতও তেমন হয়নি, তা গ্রামের সবাই মিলে চোরটাকে ধরতে পারলো না? বাবা দেখতে পেলেই তো ধরবে, সব কিছু জানাজানি হবার আগেই চোর বেটা একেবারে পোগার। কিন্তু এটা ঠিক, এই নিশিগঞ্জে কসমিন কালে কখনো চুরি ডাকাতি হয়নি। কলিকাল কিন্নিমা, ঘোর কলিকাল। বিজ্ঞানের জ্ঞানের আলোতেই মানুষগুলি আলোকিত না হলে কি হবে? বিজ্ঞান কিন্তু যুগটাকেই পাল্টে দিয়েছে। কিন্নিমা, যে যুগে বাতাস আর নকুলদানার পরিবর্তে ক্যাডবেরি দিয়ে ঠাকুর পুজো হয়, যে যুগে পাড়ার মন্দিরে সন্ধ্যা আরতির সময় শঙ্খ বাজানোর লোক খুঁজে পাওয়া যায় না বলে
বিদ্যুৎ চালিত ইলেকট্রনিক্স ঘন্টা ব্যবহার করা হয়। হ্যাঁ তা সে যুগে চুরি ডাকাতি হবে না তো কি? স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এসে মা শারদাকে মাতৃজ্ঞানে পুজো করবে। হ্যাঁ তা যা বলেছি। মা, আরে এই তো মা, আরে হরিদা আছো দেখছি। আরে সর্বনাশ কাণ্ড হয়ে গেছে ওই নন্টুদের বাড়িতে। চোর পড়েছিল, এ তো বাসি খবর। খবরটা আমরা আগেও পেয়েছি, কিন্তু বল দেখি তোর কলেজ থেকে ফিরতে এত দেরি হলো কেন? না মানে মা, ওই ট্রেনটা লেট ছিল। হ্যাঁ ট্রেন দেখছি তোর প্রায়ই লেট থাকছে। যত দিন যাচ্ছে তত তুই দেরি করে কলেজ থেকে বাড়ি ফিরছিস। কাল তো জামা কাপড় কাছ থেকে তোর পকেট থেকে আমি একটা সিগারেট পেয়েছি। বলি ব্যাপারটা কি? লেখাপড়া শিখে তোর কতখানি অবনতি হয়েছে উন্নতি হয়েছে তা আমি বলতে পারি না, তবে অবনতির রাস্তা আমি বেশ ভালোভাবেই পাচ্ছি। আসলে মা, কোনো অজুহাত আমি শুনতে চাই না। এই খবরটা যদি তোর দিদির কানে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? তোমার দুটি পায়ে পড়ি মা, তুমি দিদির কাছে এ কথা শুনো না। এই দিদিমণির কাছেই সবাই জব্দ। বাবা, কি তুমি আবার মদ খেয়েছো? নিজের পয়সায় মদ খেয়ে ওই হারামজাদিটার পয়সায় মদ। ভদ্রভাবে কথা বলা বলেছি। যাকে তুমি হারামজাদি বলছো সে কিন্তু তোমার ঔরসজাত সন্তান, তোমার বড় মেয়ে সিঁদুর। মানি না, ওর মুখ দেখতে আমার ঘেন্না কি হয়। বললে? মুখ দেখতে ঘেন্না হয়? হ্যাঁ, ঘেন্না হয়, ঘেন্না হয়, ঘেন্না হয়। আমার প্রত্যুষ যখন আমার কোলে তখন কিন্তু তোমার কারখানা বন্ধ হয়ে যায়। ওই সিঁদুর তখন মাধ্যমিক পরীক্ষা দেয়, সেই তখন সংসারের হাল ধরেছিল, তোমার মুখে অন্ন জুগিয়েছে, প্রত্যুষের লেখাপড়ার খরচ জুগিয়েছে, আর তুমি কিনা বলছো আজ তার মুখ দেখতে তোমার ঘেন্না হয়? বাবা, ওই সতে মেয়েটার উপর দরদ দেখছি একেবারে উতলে। হ্যাঁ হ্যাঁ উঠছে উঠছে উঠছে। ওরকম তোমার মতো এই সৎ স্বামীর চেয়ে ওই অসৎ মেয়ে আমার কাছে অনেক অনেক ভালো। এবার না আমি সংসারের দায়িত্ব নেব। বলে লুটাইতে টাকা পেয়েছেন। হারামজাদা, কাজ পেয়েছি কাজ। হ্যাঁ বলো না, তুমি না এই টাকাগুলো ধর। এতগুলো এতগুলো টাকা তুমি কোথায় পেয়েছো? রোজগার করেছি, আরো করব। এখন থেকে তোমাকে ওই হারামজাদির টাকায় খেতে হবে না। আর গোগা, হ্যাঁ বাবা, তুই এখন থেকে আমার টাকায় পড়াশোনা করবি। আমি এখন মুঠো মুঠো টাকা রোজগার করি। রোজগার করার পর আমি পেয়ে গেছি। কিন্তু ওই পথটা সৎ পথের তো। তোমার হাতে ধরা ওই টাকাগুলো রং কালো নয় তো? মা, টাকার আবার কোনো রং হয় নাকি? টাকা তো অলওয়েজ টাকা। আমি কতদিন ধরে ভাবছি একটা আইফোন কিনবো, কিন্তু দিদি আমাকে বাজে খরচা বলে কিনেই দিল না। ওর দিদি অফিসার হলেও সে কিন্তু হাত পেতে ঘুষ নেয় না। চাকরি করে সরকারের কাছ থেকে যা টাকা পায় তাই দিয়েই সে সংসার চালায়। এই চিন্তা করি না বাবা, করি না, একদম চিন্তা করি না। আমার বোনটা আমি কিনে দেবো। আমি কিন্তু আমার এখনো আর শোন, এখন থেকে তোর ওই দিদির কাছে হাত পাততে হবে না। হ্যাঁ, এই যে আমার দিকে তাকিয়ে বলো, আমি কিন্তু আমার এখনো প্রশ্নের উত্তর পাইনি। বলো ওই টাকাগুলো তুমি কি করে রোজগার করেছো, কোথায় পেয়েছো বলো? আম খাচ্ছ, আম খাও, বলে গাছি গুনে কিনলাম। আমি যতক্ষণ না জানতে পারছি ওই টাকা তুমি কিভাবে রোজগার করেছো ততক্ষণ ওই টাকায় আমি জলগ্রহণ করব না। আরে ঠিক আছে ঠিক আছে, আর দুদিন পর তো সিঁদুরের বিয়ে হয়ে যাবে। বিয়েটা অবশ্য তুমি ঠিক করেছো, আর বিয়ে হয়ে গেলে তো সিঁদুর শ্বশুর বাড়িতে চলে যাবে, আর শ্বশুর বাড়ির রোজগারের টাকা তো এই বাড়িতে আসবে না। তখন তুমি কি করবে? না খেয়ে উপোস করে থাকবো, তবু না জেনে ভুল পথে আমি পা দেবো না। ওরে ও হরি শোন, সামনের 12ই বৈশাখ পাত্রে ওই বিকাল 5টা
20 মিনিটে গোধূলি লগ্নে পাত্রের বাবার ঘটক মশাই আমার সিঁদুরকে আশীর্বাদ করতে আসবে। আশীর্বাদ 12ই বৈশাখ মানে সামনে মঙ্গলবার। ঠিক আছে গিন্নিমা। গিন্নিমা, আমাদের হাতে তোর বেশি সময় নেই, তাই কাল সকাল থেকে তো তোর জোর শুরু করে দিতে হবে। বলি আমাদের দিদিমণির আশীর্বাদ বলে কথা। আমি বলছিলাম কি যে সিঁদুর তো আশীর্বাদ, ওনাদের সামনে তুমি এমন কিছু করো না যাতে ওনারা। আরে ঠিক আছে ঠিক আছে, আমি না হয় সেদিন বাড়িতেই আসবো না। কি বললে? হ্যাঁ, রাস্তাতে রাস্তা দাঁড়িয়ে দেবো। কি বললে তুমি? তোমার মেয়ে সিঁদুরের আশীর্বাদ, আর ওই দিন তুমি বাড়িতে থাকবে না? না, এ বাড়িতে থাকলে তো ওকে ওকে আমার আশীর্বাদ করতে হবে। আর যাই হোক, আমি এই হাত দিয়ে ওকে আমি আশীর্বাদ করতে পারবো না। আর আমি জানিটা বাড়ি থেকে বিদায় হলে বাড়ি, বিদায় হলে বাড়ি। ছি ছি ছি, বাবা ওই মেয়ের সম্বন্ধে তুমি এই কথাগুলো বলতে পারলে? মানুষ নয়, মানুষ নয়, আমি একটা অমানুষকে বিয়ে করেছি, যার মধ্যে স্নেহ, মায়া, মমতা, অনুভূতি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা মা, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি দেখে আসছি বাবা দিদিকে সহ্য করতে পারে না। কেন মা, কেন? কারণ আছে রে, কারণ আছে। আপাতত সে কারণটাকে একটা পাথর, ভারী পাথর চাপা দিয়ে রাখ, সময় হলে সে পাথরটা নিশ্চয়ই সরে যাবে বাবা। মা, কি এমন কারণ যে নিজের সন্তানকেও বলা যায় না? বলা যাবে না রে, বলা যাবে না। আপাতত ভগবানের কাছে প্রার্থনা কর যাতে তোর দিদি একটু শান্তিতে বাস করতে পারে। মেয়েটা সারা জীবন এই সংসারের জন্য নিজেকে পিষে নিঃশেষ করে দিয়েছে, বিনিময়ে কিচ্ছু পায়নি, কিন্তু এখন তার পাওয়ার সময় এসেছে একটু স্বামীর সুখ, একটু শান্তির সুখ, একটু সংসারের শান্তি। তাই ভগবানের কাছে বড় জোরে প্রার্থনা করি, ওগো ঠাকুর, সেই সুখ থেকে, সেই শান্তি থেকে আমার মেয়েটাকে তুমি বঞ্চিত করো না ঠাকুর। আমার মেয়েটাকে তুমি বঞ্চিত করো না ঠাকুর, বঞ্চিত করো না, বঞ্চিত করো না। তুমি নির্মল করো মঙ্গল করো, মলিন মশায়। তুমি নির্মল করো মঙ্গল করো, মলিন মশায়। তব পূর্ণ কিরণ দিয়ে যানো মোহালিমা মুছায়, মলিন মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করো, মলিন করছে একদল মানুষ তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, রাজনৈতিক লোক আর অরাজনৈতিক কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য সাধারণ মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আপনি ঠিক বলছেন স্যার, দিনের পর দিন দেশের অভ্যন্তরে ছাড় পোকার মতো মাথা চাড়িয়ে বংশবৃদ্ধি করে করাপশন। হ্যাঁ, সামান্য একজন সাব ইন্সপেক্টর থেকে আমি যে এসপি হয়েছি, আমি আজ বুঝতে পারছি আমার বয়স হয়েছে, আর কদিন পর আমি রিটায়ার করব। তাই রিটায়ার করার আগে সারা দেশের করাপশন বন্ধ করতে পারবো কিনা আমি জানি না, তবে নিশিগঞ্জের করাপশন বন্ধ করবো বলে আমি যে এখানে এসেছি। তা সিঁদুর তো এখন আসার কথা ছিল, আলোচনাটা তার সাথে করতে হবে, সে তো দেরি করছে কেন? এখানে ওসি মানে আমাদের ম্যাডাম ঘড়ি দিয়ে কাজ করে না, বড় ঘড়ি ম্যাডামকে দেখে চলে। এই তো গতকাল সন্ধ্যেবেলায় ডিউটি শেষ করে বাড়ি যাবে, ঠিক সেই সময় খবর এলো ঘরের চোরাই মদের থেকে বেআইনি মদ বিক্রি হচ্ছে। ইয়েস স্যার, আর সেই খবরটা ম্যাডামের কানে গেল। অমনি ম্যাডাম বাড়ি যাওয়ার বদলে সোজা গাড়ি নিয়ে এলো ঘরের চোরাই মদের ঠেক।
চলে আসবে। হ্যাঁ তা নয় করছি, কিন্তু ভাবছি মেয়েটা দুদিন পর বিয়ে, তাই তার উপর এত বড় গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়াটা কি ঠিক হবে? স্যার না সুশান্ত না, ডিউটি প্রতিবাদ প্রতিরোধ এ তো সারা জীবনের জন্য পড়েই রইল। এখন না হয় মেয়েটাকে কদিনের জন্য ছুটি দেওয়া যাক। না স্যার, না স্যার, কোনো ব্যক্তিগত কারণে সততার নামাবলী গায়ে দিয়ে কর্তব্যের সাথে আপোষ করে আমি ছুটি নিতে রাজি নই স্যার। বরং চেতনার চৌকিদার হয়ে মাসে 4-4টে ছুটির দিন, এমনকি রবিবারে পর্যন্ত আমি ডিউটি করতে রাজি আছি স্যার। সিধু একটিবার ভেবে দেখুন স্যার, আদর্শকে জলাঞ্জলি দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস যদি ছুটি নিতেন, তাহলে কি আমরা পেতাম আজকের এই স্বাধীনতা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি ছুটি নিতেন, তাহলে কি পেতাম আমরা বর্ণ পরিচয়? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যদি ছুটি নিতেন, তাহলে কি আমরা বুঝতে পারতাম শিক্ষক দিবসের গুরুত্ব? তোমার মতো পুলিশ অফিসার আমাদের গোটা পুলিশ ডিপার্টমেন্টের গর্ব সিধু। আর আপনার মতো এসপি সাহেবও আমাদের গর্ব স্যার। স্যার আমি একটা কথা বলছিলাম স্যার। হ্যাঁ বলো। আসলে মা আজ বিকেলে আপনার অফিসে আপনার সঙ্গে একটিবার দেখা করতে যাবে। কেন বলো তো? মানে ওই আমার আশীর্বাদের ব্যাপারে আপনাকে নিমন্ত্রণ করতে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মাকে একা হাতে সবকিছু সামলাতে হচ্ছে তো, তাই। আরে আসবো আসবো আসবো, তোমার বিয়ে বলে কথা, একেবারে আশীর্বাদের দিন থেকে খাওয়া শুরু করবো, আর বউ ভাতে গিয়ে খাওয়া খাওয়াবো। স্যার আমি বলছিলাম কি, অমৃতাকেও আপনি সঙ্গে করে নিয়ে আসবেন কেমন? হ্যাঁ নিশ্চয় সিন্ধু, হ্যাঁ নিশ্চয় সিন্ধু, আমার আবার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। হ্যাঁ শোনো সিন্ধু, ইন্টারপোল থেকে খবর এসেছে দেশের চারপাশে লুকিয়ে থাকা জঙ্গিদের কোটি কোটি টাকার অস্ত্র সাপ্লাই করছে ওই ভালো মানুষের মুখোশ পরে থাকা এই নিশিগঞ্জে লুকিয়ে থাকা কোনো ক্রিমিনাল। কি বলছেন স্যার? ঠিকই বলছি, তাই যেমন করে হোক যেভাবে হোক ওই ক্রিমিনালটাকে খুঁজে বের করবে, এন্ড দিস ইজ মাই অর্ডার। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই নিশিগঞ্জের মাটিতে কোনো সন্ত্রাসের চালাকে আমি মাথা চাড়া দিতে দেবো না। এই কাজটা যেই করো না কেন, তাকে শনাক্ত করে আমি হাজতে পড়বই পড়ব। গুড, আমি জানতাম তুমি পারবে, আর তোমার কথাগুলো শুনে আমি একটু নিশ্চিন্ত হলাম। ব্যাস আমি চলি। আর হ্যাঁ, নতুন জীবনের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ও ম্যাডাম, মহাবীর পাল আমার সাথে দেখা করার জন্য বাইরে অনেকক্ষণ বসে আছে। মহাবীর পাল, সেটা আবার কি? আমি ম্যাডাম, আমি দুটো বছর হয়ে গেল নিশিগঞ্জ থানায় ওসি হয়ে এসেছেন, অথচ আমায় চিনতে পারলেন না ম্যাডাম। আমি মহাবীর পাল, পাল বংশের ছট মার। ম্যাডাম ইনি হচ্ছে মহাবীর বাবু, এখানকার স্থানীয় বড় ব্যবসাদার। এনাই কোথায় আপনাকে বলছিলাম। ওনার ঠিকুজি কুষ্টি আমি নিজেই জেনে নেব সুশান্ত বাবু। দয়া করে আপনি এখান থেকে আসুন। ইয়েস ম্যাডাম। উইদাউট মাই পারমিশন আমার ঘরে ঢোকার সাহস আপনাকে কে দিয়েছে পালবাবু? সাহস কি কেউ কাউকে দেয় ম্যাডাম? সাহস তো নিজেই নিজেকে তৈরি করে নিতে হয়। এমনিতেই পুলিশের উপর মহলে আমার অনেক বন্ধু বান্ধব, তো তাদের ঘরে ঢোকার জন্য কোনো পারমিশন লাগে না ম্যাডাম, টাক করে ঢুকে পড়ি। আসলে অভ্যেসটাই নষ্ট হয়ে গেছে ম্যাডাম। কি অসাধারণ কথা, শুনলে জান প্রাণ সব কিছু শুকিয়ে যায়। আপনার কথা তো নয় যেন অমৃত বাণী। আপনার ভালো লেগেছে ম্যাডাম? ভালো কি বলছেন পালবাবু? কিছুক্ষণের জন্য তো আমি ভুলেই গিয়েছিলাম আমি কার বাণী শুনছি, আপনার নাকি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে? ওই লেভেলে আমাকে ভাববেন না ম্যাডাম, ওই লেভেলে আমাকে ভাববেন না। লেভেলটাকেও তো এত নিচে নামাতে পারছি না পালবাবু। যাক, এবার বলুন আপনি আমার কাছে কি জন্য এসেছেন সেটা চট করে আপনি বলে ফেলুন তো। হ্যাঁ ম্যাডাম, যে জন্য আপনার কাছে আসা। ও সামনেই তো আপনার আশীর্বাদ, তারপরে বিয়ে। ভালো করেছেন ম্যাডাম, খুব ভালো কাজ করেছেন। কতদিনের এই চোর ডাকাত দিয়ে সংসার করবেন, তার চেয়ে বড় একটা বিয়ে করে নিয়ে সংসার করা অনেক ভালো। যাকে ম্যাডাম, আমি আপনার সময় নষ্ট করবো না, যা যা বলার টাক 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 করে বলে যাবো। আমার সম্বন্ধে অনেক খোঁজ খবরই আপনি রাখেন দেখছি। কি যে বলেন ম্যাডাম, আপনার মতো পুলিশ অফিসারের না থাক। এবার কি আমার সম্পর্কে কিছু বলে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমার এই কয়েকটা ছোটখাটো ব্যবসা আছে, যেমন খান পাচাক রাইস মিল, দীঘাপুরি গ্যাংটক মিলে দার্জিলিং মিলে খান করে হোটেল, আর ট্রান্সপোর্ট ম্যাডাম, মানে লরি 200+, আর লরি করিতে মাল পাচা না না মাল যায় ম্যাডাম, আর আর মাল চাই ম্যাডাম। হ্যাঁ
দেশ বিদেশ মিলে কিছু টাকা কড়ি আছে ম্যাডাম। তা তো থাকবে, এগিয়ে যান এগিয়ে যান। তাহলে আরেকটু এগুই। ভালো লাগছে না ম্যাডাম, ভালো লাগছে না, বিশ্বাস করুন একদম ভালো লাগছে না। এইসব টাকা কড়ি ব্যবসা করতে আমার একদম ভালো লাগছে না। তাই আমি ঠিক করেছি এই 26-এর বিধানসভা নির্বাচনে আমি একটা দল ঘোষণা করে ভোটে দাঁড়িয়ে পড়বো ম্যাডাম, মানে রাজনীতির ব্যবসাটা করবো ম্যাডাম। কি ভালো আইডিয়া, এগিয়ে যান এগিয়ে যান। তাহলে আরেকটু এগোই। বুঝতে পারছেন ম্যাডাম, একে নতুন তারপর আঞ্চলিক, তাই চট করে পাবলিক থেকে দিল্লি সরকারের নজরে আসবে ম্যাডাম। তাই আমি ঠিক করেছি নির্বাচনের আগে নিশিগঞ্জে একটা ছোটখাটো ঝামেলা টামেলা করবো। এই যেমন পথ অবরোধ করবো, ঘরে মেয়েদের রেপ করে দেবো, 10টা পুলিশের গাড়ি চালিয়ে দেবো। সন্ত্রাস সন্ত্রাস ম্যাডাম, সন্ত্রাস সন্ত্রাস পাবলিক থেকে দিল্লি সরকারের নজরে আসবো না ম্যাডাম। গোর্খাল্যান্ডের অন্যায্য দাবিতে সন্ত্রাসবাদী বিমল গুরুং যা করেছেন তাই আর কি। খুব ভালো আইডিয়া, এগিয়ে যান এগিয়ে যান। হ্যাঁ ম্যাডাম, তারপর মিছিল বের করবো, আর আমার মিছিলে যারা যারা হাত পেতে ধরে ধরে চালাবো। আর তারপর ওই ভোটের দিন বোম মারা, গুলি ছাড়া এইসব ছোট ছোট ব্যাপার তো আছে ম্যাডাম। আর যে কারণে আপনার চরণে আসা ম্যাডাম, আপনার ওই পুলিশ বাহিনী দিয়ে আমার একটু হেল্প করতে হবে। না না, টাকা পয়সা যেন ভাববেন না ম্যাডাম, টাকা পয়সা যেন ভাববেন না। ওই ট্যাক করে সন্দেশের প্যাকেটে আপনার বাড়িতে পার্সেল হয়ে যাবে, আপনার পুলিশ বাহিনী আমার পিছনে থাকবে, তাদের সামনে সারা কাজগুলো করবো, চারিদিকে আমার নাম ছড়িয়ে পড়বে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে, টিভিতে ব্রেকিং নিউজ হবে, কি আনন্দ কি। আর ম্যাডাম আপনার ওই পুলিশ বাহিনীতে সবকটা ছেলে পুলিশ পাঠাবেন ম্যাডাম, ওই আপনার মতো এক ঘর মেয়ে পুলিশ পাঠাবেন না। আমার দলের ছেলেগুলো তার এক একটা শুয়োরের বাচ্চা, তখন যে কি করে বসে। বল আমাদের দেশের রাজ্য কটা? বল আমাদের দেশের ভাষা কটা? বল আমাদের দেশের জাতীয় সঙ্গীত কি? আমাদের দেশের রাজ্য কটা জানিস না, আমাদের দেশের ভাষা কটা জানিস না, আমাদের দেশের জাতীয় সঙ্গীত কি জানিস না, আর এসেছিস নেতা হয়ে রাজনীতি করতে। কি বললি? রাস্তা অবরোধ করবি? কি বললি তুই? রাস্তা থেকে মা বোনেদের তুলে নিয়ে এসে রেপ করবি? আরো কি বললি তুই? নির্বাচনের দিন পুলিশের গাড়িতে আগুন ধরাবি, আর আমি তোকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ বাহিনী পাঠাবো, আর পুলিশ বাহিনীতে আমার মতো কোনো মেয়ে পুলিশ পাঠাবো না, সব কটাকে ছেলে পুলিশ পাঠাবো, কারণ তোর দলের ছেলেরা ভালো নয়, তাই না? কান খুলে শুনে রাখ, নাম্বার ওয়ান, তোর মতো জানোয়ার কখনো কোনোদিন পশ্চিমবঙ্গের বুক থেকে পাহাড়কে আলাদা করতে পারবে না। নাম্বার টু, আর যদি কখনো কোনোদিন আমার সামনে বাঁদরামি করিস, তাহলে তোকে বাঁদর সাজে পাড়ায় পাড়ায় নাচাবো। আমি জাত রক্ষ, ফোনা তোলার আগে ভাবি, কিন্তু ফোনা তুললে ছবল না মেরে ছাড়ি না। আর এক ছবলে রেশন কার্ড নয়, ভোটার কার্ড নয়, প্যান কার্ড নয়, সোজা আধার কার্ডটাই বাতিল। ব্যাপক লাগলো, দারুণ লাগলো। শুরুটা তো বেশ ভালোই করলেন ম্যাডাম, কিন্তু শেষ রক্ষাটা করতে পারবেন তো? শেষ রক্ষাটা করতে পারি কি না? আমি মহাবীর পাল, পাল বংশের চৌধুরী, অফিসার ইনচার্জ অফ নিশিগঞ্জ থানা। নো এফআইআর, নো গ্রেফতার, সোজা এনকাউন্টার।
জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। গুরু গুরু এই যে গুরু এই মরেছে বসে আছো। আরে বিশে, আমার কাছে সকাল সন্ধ্যা বলে কিছু নেই, দিন রাত বলে কিছু নেই, আর আলো অন্ধকার বলে কিছু নেই। আছে আছে সারা শুধু এক বুক যন্ত্রণা। আমার মাথার মধ্যে কিচকিচ করছে বারুদ, আর সেই বারুদ থেকে বুকের মধ্যে চলছে একটা দাবানল। আর সেই দাবানলের আগুন আমার শিরা উপশিরা ধমনীতে ছড়িয়ে পড়েছে। আর তাই তো সালা সকাল থেকেও মাল খেয়ে এই বুকের জ্বালাটাকে একটু কমিয়ে রাখতে চায় রে বিশে। কতবার তো বলেছি আমাকে একটু সুযোগ করে দাও শঙ্কর দা, আমি তোমার বুকে হাত বুলিয়ে আগুনটা নিভিয়ে দেব। ভেজা কাঠে আগুন ধরতে সময় নেয় রে পিঙ্কি, ভেজা কাঠে আগুন ধরতে সময় নেয়, কিন্তু সালা আগুনটা যদি একবার ধরে যায় না তখন তাকে আর নেভানো চায় না। আরে আমি হচ্ছি সালা সেই ভেজা কাঠ। শুধু তুই কেন, পৃথিবীর এই কোনো মেয়ে ছেলে যেই সে আগুনটাকে নেভাতে পারবে না। এখন বলো তো বস কোথায়? আরে জানি না সালা, জানি না। সকালে ফোন করে আসতে বললো, তাই চলে এলাম। বস তোমাকে এখানে আসতে বলেছে? বস যখন তোমার এখানে আসতে বলেছে আই নিশ্চয় করে সর্বনাশ হবে। আরে বিশে, বসের কথায় এই সমাজের সর্বনাশ করাটাই তো আমার কাজ রে বিশে। বিনিময়ে পাই টাকা, মোটা টাকা, আর সেই টাকা দিয়ে তো সালায় দুঃখের দোকান থেকে একটুখানি সুখ কেনার চেষ্টা করি রে বিশে। আমি একটা কুত্তা বে কুত্তা, সালাই বসের পাঁচাটা কুত্তা, সালা এক টুকরো বিস্কুটের জন্য লেজ নাড়ছি। ঘৃণা হয় এই সময়টার উপর সালা ভীষণ ঘৃণা হয়। ইচ্ছা হয় সালা উপরওয়ালাকে বাপ মা তুলে খিস্তি দিতে, ইচ্ছা হয় চিৎকার করে বলি কি দোষ করেছিলাম আমি, কেন কেন এই দিলে জীবন। যখন উপর তোলার ভদ্রলোকগুলো আমার দিকে আঙুল তুলে ব্যঙ্গ বিদ্রুপ করে বলে আমি একটা বেজন্মা, তখন ইচ্ছে হয় সালা উপরওয়ালা লোকগুলোকে টেনে নিচে নামিয়ে এনে জিজ্ঞাসা করি, আরে আমার বাবা আমাকে জন্ম দিয়ে ফেলে চলে গিয়েছিল, এতে এতে আমার দোষ কোথায়? আমার মা আমাকে জন্মানো মাত্রই নোংরা আবর্জনা মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছিল ওই আস্তা কুড়ে। কেন কেন তোমরা আমাকে বেজন্মা বলে গালাগালি দাও? কেন কেন কেন? একটু শান্ত হও। শান্ত হতে পারি না রে পিঙ্কি, আমি শান্ত হতে পারি না যখন দেখি উপর তোলার ভদ্রলোকের ছেলে মেয়ে গেল ছোটবেলায় দুধ হরলিক্স ক্যাডবেরি খাচ্ছে, আর আমি কি খেয়েছি বে? ওই ডাস্টবিনে পড়ে থাকে এটো বাসি খাবার। আরে উপর তোলার মানুষের ধিক্কার। কেন কেন এই বৈষম্যতা কেন? তোরাই বল। মেনে দেবে সংকট, এটা তোমার ভাগ্যে ছিল। ভাগ্য? ওই জন্য তো সালা ভাগ্যটাকে আমি ফুটবলের মতো লাথি মারিবে। ওই জন্য তো বৈষম্যকে হাতের মুঠোয় রেখে চিৎকার করে বলি হাল্লা বল। ওই জন্য তো সালা বাঁচার পথ ধরে হাঁটলেও আমার পকেটে থাকে মৃত্যুর পরোয়ানা। আর তাই তো সালা ভালো মন্দের সব কিছুকে দূরে সরিয়ে রেখে আমি বলি হাসিছে কান্না যে পা
জড়াই বেদনার তো ফসল তাই দিয়ে হৃদয় ভরাই আলোর পথে চলতে গিয়ে কখন যেন পথে যাই হারিয়ে অন্ধকারে পৌঁছে গেলাম জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি কি পেলাম জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি কি পেলাম শূন্য দিয়ে ভরে গেলাম শুধু শূন্য দিয়ে ভরে গেলাম শুধু শূন্য দিয়ে ভরে গেলাম শঙ্কর এই সালা শঙ্কর সকাল থেকে মদ খেয়ে সালা লুটুপুটি খাচ্ছে হারাম চাচা সালা ও বস এসে গেছো মাইরি তা ঝেড়ে কাশো তো ওই সাত সকালে কেন ডেকে পাঠালে মহাবীর বাবু তোমাকে কেন ডেকে পাঠিয়েছে তা তো পরে জানো শঙ্কর এই মুহূর্তে মহাবীর বাবুকে আমার কিছু জানানো আছে হ্যালো কি হয়েছে কি হ্যাঁ ইমিডিয়েটলি 5 তারিখ ওঠান ম্যাডাম যেভাবে আপনার পিছনে আদা জল খেয়ে লেগে যায় যে কোনো সময় আপনাকে জেলের খাবার খেতে হবে কি হবে জেলে খাবার হ্যাঁ তোমার ম্যাডাম আমাকে জেলের খাবার খাবে হ্যাঁ জেলের খাবার নয় সুশান্ত জেলের খাবার নয় আমি তোমার ম্যাডামকে জান চুকিয়ে খাবো আমিও ভাইরাস তোমার ম্যাডামের কম্পিউটারে ঢুকে কম্পিউটারটা পুরো হ্যাং করে দেবো যা করবেন একটু সাবধান করবেন আমি কিন্তু একটা বিপদের গন্ধ পাচ্ছি হ্যাঁ পাচ্ছি সেই বিপদের গন্ধ আমি পাচ্ছি সেটা বেরোচ্ছে ঋষিগঞ্জের চৌধুরী পরিবার থেকে সিঁদুর চৌধুরী তোমার ওই ধবধবে সাদা চরিত্রে লাগাবো আমি আমার রাজনৈতিক দলের পোস্টার আমার কি ফ্লাইট চলে জানিস আমার কি ফ্লাইট চলে শঙ্কর এই সালা নির্বাচনের আগে একটা দল ঘোষণা করে সালা ডাঙ্কা ফাঁসা লাগিয়ে দেবো আজকে ডাঙ্কা ফাঁসা দিয়ে পুলিশ প্রশাসন যখন ব্যস্ত থাকবে তখন সালা আমি পাহাড়ে জঙ্গিদের হাতে তুলে দেবো আউডিক্স পাহাড় আবার নতুন করে চলবে নতুন করে তৈরি হবে সন্ত্রাস আর তখন সরকার বাধ্য হবে পশ্চিমবঙ্গের দেহ থেকে বাচ্চাটাকে কুচ করে কেটে আলাদা রাজ্য ঘোষণা করতে আর আমি তখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছ থেকে পাবো কোটি কোটি টাকা কিন্তু অলরেডি ম্যাডামের কানস্থ বাজে কথা পৌঁছে গেছে আপনার সম্বন্ধে নানা খোঁজ খবর নিতে শুরু করবেন ম্যাডাম কিন্তু আপনি তো বস থানায় দিয়েছিলেন ম্যাডামকে কিনতে বস মোটা মোটা বিক্রি হয়নি সুয়ারের বাচ্চা আরে না তুই সুয়ারের বাচ্চা গেলাম তুই তো ভালো তুই তো ভালো খেলে সুয়ারের বাচ্চা সুশান্ত ম্যাডাম সালা থানায় ঢুকে কি বলেছি না বলেছি তাহলে এক বান্ডি জল মারবো তুলছে মারছে দেখ সালা আমার গালগুলো কেমন পাকা আমার মধ্যে টস করছে শনি আমার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে বস তোমার গায়ে হাত তুললাম তুমি কিছুই বললে না আমি মহাবীর পাল বংশের ছট পারতাম শঙ্কর পারতাম ওই থানার মধ্যে সালির ইউনিফর্মটা খুলিয়ে নিয়ে আইনকে না করে দিতে কিন্তু তো করিনি বাবা কারণ ওই চার দেওয়ালের মধ্যে সালিকে একদিন বেইজ্জত করলে সালি একদিন কাঁদতো আর আমি চাই সালি সারাটা জীবন কাঁদুক বস তুমি শুধু আমাকে একবার বলো 24 ঘন্টার মধ্যে সালির লাশটাকে আমি তোমার পায়ের সামনে ফেলে রাখবো না তুই তোকে একদিন মারবি আমি চাই জীবনে যে কটা দিন বাদ পেয়ে সালি প্রত্যেকটা দিন মরবে সিঁদুর চৌধুরীর স্মৃতিতে সিঁদুরটা ওঠার আগেই সেই সিঁদুরটাকে আমি চুরি করে নিয়ে তার কপালে এঁকে দেবো দগদগে কলঙ্কের দাগ আর সেই দাগটা থাকবি তুই ইয়েস বস টাকা পেলে সালা আমি সব কাজ করতে রাজি 1 লাখ টাকা দেবো সঙ্গের মধ্যে বেটি শোন কি করতে হবে সিঁদুর চৌধুরী তোমার খেল খতম আমিও মহাবীর পাল বংশের ছট মা সিঁদুর চৌধুরী এখনো তুমি আমাকে চেনোনি সালে কিন্তু এরপর চিনবে বাপ বলে চিনবে তোমার আমি এমন অবস্থা করবো যে তুমি সমাজে মুখ দেখাতে গেলে তুমি আতঙ্ক শিবিরে উঠবে তোমার চোখ থেকে সমস্ত স্বপ্নকে কেড়ে নিয়ে আমি তোমায় করে দেবো বাধ্য তোমার মুখ থেকে প্রতিবাদের ভাষা কেড়ে নিয়ে আমি তোমায় করে দেবো মুখ বাতিল চৌধুরী
তুমি আমার গালে একটা একটা করে ছড় মেরেছো, আমি তোমায় একটু একটু করে পুরে পুরে খাবো। আমি মহাবীর পাল, পাল বংশের ছাটমা, সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ, আজ আমার সিঁদুরের আশীর্বাদ। বিকাল গড়িয়ে সন্ধে হতে চললো। ঠাকুর মশাই আশীর্বাদের সময় হিসাবে গোধূলি লগ্নটাকে পছন্দ করে নিয়েছে। একটু পরেই ঘটক মশাই হয়তো পাত্রের বাবাকে সঙ্গে করে নিয়ে চলে আসবে। আজ বাদে মেয়েটার কাল বিয়ে হয়ে যাবে। আমাদের সকলকে কাঁদিয়ে মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে। আমাদের কষ্ট হবে ঠিকই, তবু মা হয়ে মেয়েকে তার শ্বশুর বাড়ি পাঠাতে পেরেছি, এটা তো আমার কম আনন্দের কথা নয়। মা, সিঁদুর মা গো, এসেছিস মা? আয় আয় মা, আয় তোকে দু চোখ ভরি দেখি। জানো মা, সবাই বলে তুমি নাকি আমার সৎ মা, অথচ আমি ভগবানকে কি বলি জানো মা? আমি যেন জন্ম জন্মান্তর তোমাকে মা বলে ডাকতে পারি। সিঁদুর মা, মা গো মা, মা গো মা, তুমি যে আমার মা, স্নেহ মায়া মমতায় ভরা, স্নেহ মায়া মমতায় ভরা, তোমার নেই তুলনা। মা, মা গো মা, মা, মা গো মা। তোমার আশিস মাথায় নিয়ে চলার পথে জোয়ার ভাটা বাধা ঠেলে যাই এগিয়ে। তোমার আশিস মাথায় নিয়ে চলার পথে জোয়ার ভাটা বাধা ঠেলে যাই এগিয়ে। দুঃখ সুখে মারা চলে, দুঃখ সুখের মারা চলে, পাই যে সান্ত্বনা। মা, মা গো মা, মা, মা গো মা, তুমি যে আমার মা, স্নেহ মায়া মমতায় ভরা, স্নেহ মায়া মমতায় ভরা, তোমার নেই তুলনা। মা, মা গো মা, মা, মা গো মা। গিন্নিমা, ও গিন্নিমা, এই তো গিন্নিমা। আরে দিদিমণিও আছে দেখছি। হ্যাঁ রে, ওরা ওহরি বলি রান্না বান্না কত দূর হলো? সব হয়ে গেছে গিন্নিমা, সব হয়ে গেছে। তোমাদের এই হরি থাকতে নো চিন্তা। আমি একাই 100 জনের সমান। পাত্রপক্ষ এসে শুধু দিদিমণিকে আশীর্বাদটা করলেই ব্যাস, আমি একবার পাত পেরে বসিয়ে সবাইকে খাইয়ে আস্তে আস্তে। ও
গেছে। এই তোমাদের হরি থাকতে নো চিন্তা, আমি একাই 100 জনের সমান। পাত্রপক্ষে এসে শুধু দিদিমণিকে আশীর্বাদটা করলেই ব্যাস, আমি সবাইকে পাত পেড়ে করে বসিয়ে খাই দেবো। হ্যাঁ আচ্ছা হরিদা, তুমি তাড়াতাড়িতে রান্না করতে গিয়ে নুনের বদলে ঝাল আর ঝালের বদলে মিষ্টি দিয়ে ফেলুনি তো? না গো দিদিমণি, না, পাত পেড়ে সবাই খাবে এই আমি বলে রাখলাম। পাত্রপক্ষ কখন আসবে শুনি? পাত্রপক্ষ কখন আসবে আমি তা জানি না, তবে আমি কিন্তু আমার একমাত্র মেয়েকে নিয়ে চলে এসেছি। স্যার আপনি? ও মা, মা স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। ওরে ও হরি, বলি ওনাদের জন্য জল মিষ্টির ব্যবস্থা করতে হবে, তাই তো? আমি এখনই গিয়ে জল মিষ্টির ব্যবস্থা করে আসছি। আমি যাব আর আসবো, যাব আর আসবো। অমৃতা, তুমি এসেছো ভালো হয়েছে। যাও তো মা, আমার সিঁদুরকে উপরের ঘরে নিয়ে গিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দাও কে, তো যাও। আর হ্যাঁ, এমন ভাবে সাজাবি যেন পাত্রপক্ষ চোখ ফেরাতে না পারে। সে আর বলতে জানি, এই সিঁদুরকে না আমি এমন সুন্দর সাজিয়ে দেবো, জামাইবাবু একবার দেখলে সারা জীবন দেখতেই থাকবে। এসো গো সিঁদুর দিয়ে এসো। হ্যাঁ আচ্ছা শুনো তো দেবী, আমি সিঁদুরের মুখে সব কথা শুনেছি। আসলে সিঁদুর তো আমার মেয়েরই মতো, তাই বলছিলাম যদি কোনো প্রয়োজন লাগে আমাকে বলবেন, কোনো দ্বিধাবোধ করবেন না। তাহলে সময় থাকতে আশীর্বাদটা শুরু করা যায়। হ্যাঁ ঠিকই বলেছেন। বলি ওরে অমৃতা, তো সাজানো হলো, তাড়াতাড়ি মেয়েটাকে তৈরি করে দে। বলি না হলে লগ্ন যে পেরিয়ে যাবে। হয়ে গেছে মাসিমা, হয়ে গেছে। আমি সিঁদুর দিকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তা তো বুঝলাম, আমার সিঁদুর কোথায়? সিঁদুর এই শাড়িটা পাল্টাচ্ছে, শাড়িটা পাল্টে এক্ষুনি আসছে। চলো চলো সবাই, হ্যাঁ চলো চলো চলো।